ডাটা কমিউনিকেশনস এন্ড নেটওয়ার্কিং এর আমরা এখন যে জিনিসটা দেখব সেটা হচ্ছে প্রোটোকল এন্ড স্ট্যান্ডার্ডস। তো আমরা ডিফারেন্ট টাইপস অফ প্রোটোকল নিয়ে এখন পড়বো না, কি কি টাইপের বা কি কি প্রোটোকল আছে ওইগুলো পরে জানবো। এখন ইন জেনারেল প্রোটোকল জিনিসটা কি, বা এটা আমার কি ডিফাইন করে বা কেন লাগে, এই জিনিসগুলো হলো আমরা এখন পড়বো। ওকে, আচ্ছা। তো প্রথমে আসি যে ধরো আমার দুটো এন্টিটি আছে, একটা হলো এ এন্টিটি আরেকটা হলো বি এন্টিটি। তো এরা নিজেদের মধ্যে কমিউনিকেট করতে চাই। কমিউনিকেট করা মানে এরা নিজেদের মধ্যে কোনো ডেটা পাস করবে, হয় এ সেন্ডার হবে অথবা বি রিসিভার হবে। তো এখানে কথা হলো যে আমরা এন্টিটি কাকে বলতেছি। এন্টিটি আমরা তাদেরকে বলবো যে যে সকল ডিভাইস আমার কোনো ডাটা সেন্ড বা রিসিভ করার অ্যাবিলিটি রাখে তাদেরকেই আমরা এন্টিটি বলবো। ওকে, তো এখন এরকম দুইটা এন্টিটি যদি নিজেদের মধ্যে কমিউনিকেট করতে চাই তাহলে তাদেরকে অবশ্যই কিছু এগ্রিড আপন রুলস থাকা লাগবে তাদের মধ্যে। তো এই রুলস গুলাকেই হচ্ছে বলা হয় আমার প্রোটোকল। তো প্রোটোকল জিনিসটা বেসিক্যালি কি ডিফাইন করে? এটা ডিফাইন করে যে হলো আমার কি ডেটা পাস করা হবে। মানে আমার ধরো এ যদি সেন্ডার হয় তাহলে এ বি কে কি ডেটাটা সেন্ড করবে। তারপরে যে জিনিসটা ডিফাইন করে সেটা হলো কিভাবে ডেটাটা সেন্ড করবে বা আমার কমিউনিকেশনটা কিভাবে হবে। ওকে, আর প্রথমে কি করবে, মানে প্রথমে কোন জিনিসটা ডিফাইন করবে আমার কি মানে কি কমিউনিকেট করা হবে, এবং ফাইনালি আমার প্রোটোকল যে জিনিসটা ডিফাইন করবে সেটা হলো কখন আমার ডেটাটা সেন্ড করা হবে বা কখন কমিউনিকেশনটা হবে আর কি। ঠিক আছে, তো আমার প্রোটোকল হলো এই তিনটা জিনিস ডিফাইন করে। এখন একটা প্রোটোকলের মানে সব প্রোটোকলের আর কি তিনটা কি এলিমেন্টস আছে। প্রথম কি এলিমেন্টসটা হলো সিনট্যাক্স, সেকেন্ড হলো সেমান্টিক্স, এবং তারপর হলো টাইমিং। তো এখন সিনট্যাক্স দিয়ে আমরা কি বোঝাই? এ আর বি যখন নিজেদের মধ্যে কমিউনিকেট করবে, তো এখন এ কেবলমাত্র বি কে শুধুমাত্র বিট স্ট্রিম পাঠিয়ে দিলেই হবে না। ও আরেকটা জিনিস জানা লাগবে, সেটা হলো আমাদের এই কম্পিউটার নেটওয়ার্কসে যে কমিউনিকেশনগুলো হয় এখানে অবশ্যই সেন্ডার রিসিভারকে সিকোয়েন্স অফ বিটস পাস করে। ফর এক্সাম্পল 0011 এরকম সিকোয়েন্স অফ বিটস পাস করে। ওকে, তো এই যে আমার প্রোটোকল, প্রথমে আমার প্রোটোকলের যে কি এলিমেন্টটা সেটা হলো সিনট্যাক্স। তার মানে আমি যে ডাটাটা বা যে বিট স্ট্রিমটা পাঠাচ্ছি সেই বিট স্ট্রিমের ফরম্যাটটা কি, ওকে, বা স্ট্রাকচারটা কি। ফর এক্সাম্পল আমার এই ডেটাটা আমি এ থেকে বি তে সেন্ড করতে চাই। ঠিক আছে, তো আমার কিছু রুল থাকা লাগবে। যেমন আমি মানে এখানে বলে দিলাম যে আমার ডেটার প্রথম 8 বিটস হলো আমার সেন্ডার অ্যাড্রেস। সেন্ডারের যে আইপি অ্যাড্রেস আছে সেটা হলো আমার প্রথম 8 বিটস। আবার তারপরে বলে দিলাম এবং লাস্ট 8 বিটস হলো আমার রিসিভার অ্যাড্রেস। মানে আমার যে রিসিভার, আমার তো ইন্টারনেটে মানে সব অনেক রকম ডিভাইস কানেক্টেড, তো আমি বুঝবো কেন যে আমার এই ডাটার ইন্টেন্ডেড রিসিভারটা কে? তো এটা আমার রিসিভারের আইপি অ্যাড্রেস দেখে বুঝবো। তো আমি যে ডেটাটা পাঠাচ্ছি সেখানে আমি বলে দিলাম যে আমার ফার্স্ট 8 বিটস হলো আমার সেন্ডার অ্যাড্রেস এবং লাস্ট 8 বিটস হলো রিসিভার অ্যাড্রেস, এবং মাঝে আমার যে ডেটাগুলো থাকবে বা যে বিটগুলো থাকবে সেটা হলো আমার অ্যাকচুয়াল মেসেজটা। আমি বলতেছি না যে এই এক্সাক্ট সিনট্যাক্সেই ডাটা মানে ডেটা পাস করা হয়, সিনট্যাক্সটা আরো মানে কমপ্লেক্স আসলে। তো বোঝানোর জন্য জাস্ট বলতেছি যে আমার সিনট্যাক্সটা কি, আমি যে বিট স্ট্রিমটা পাঠাবো এই বিট স্ট্রিমটা কি রিপ্রেজেন্ট করে, বা আমার কোথায় সেন্ডার অ্যাড্রেস আছে বা কোথায় রিসিভার অ্যাড্রেস আছে, এইগুলো হলো আমার সিনট্যাক্সের মধ্যে পড়ে। সো তো আমি যখন একটা প্রোটোকল ডিক্লেয়ার করব সেই প্রোটোকলে আমার এইগুলা উল্লেখ থাকা লাগবে, যে মানে আমার যে ইনফরমেশনগুলো জানা দরকার সেই ইনফরমেশনগুলো কোথায় আছে এবং কিভাবে আছে, অর্থাৎ ডেটার ফরম্যাটটা আমার জানা লাগবে সিনট্যাক্সের মাধ্যমে। ওকে, এটা হলো আমার সিনট্যাক্স ডিফাইন করে। এরপরে আসি সেমেন্টিক্স। সেমেন্টিক্স হলো যে আমার এই বিট স্ট্রিমটা আছে এই বিটগুলো কি রিপ্রেজেন্ট করতেছে, বা আমার হলো মিনিং অফ ইচ সেকশন অফ ডেটা। ফর এক্সাম্পল আমি বুঝলাম যে আমার যে বিট স্ট্রিম আছে ওর মধ্যে এরকম একটা ইনফরমেশন পেলাম 192.168.0.1, এটা তো একটা আইপি অ্যাড্রেস। অবশ্যই এটা তোমার বাইনারিতে থাকবে, আমি এটা মানে এভাবে দেখাইছি আর কি। ওকে, তো অবশ্যই এটা বাইনারিতে থাকবে, তো আমি এটা হলো তোমার ডেসিমেলে দেখাইছি আর কি। এখন দেখো যে আমার যে বিট স্ট্রিমটা আছে তার মধ্যে এরকম একটা ইনফরমেশন যদি পাই তাহলে তো আমি বুঝবো যে এটা একটা অ্যাড্রেস। ওকে, তো এই অ্যাড্রেসটা ধরো আমি
বিডি স্ট্রিমের লাস্টের দিকে পাইছি, তো তার মানে বুঝলাম যে এটা হলো আমার একটা অ্যাড্রেস। তো এখন এই অ্যাড্রেসটা দুইটা জিনিসের হইতে পারে। এটা আমার এমন একটা অ্যাড্রেস হইতে পারে যে এটা হলো আমার ফাইনাল বা রিসিভার অ্যাড্রেস, অথবা এটা আমার হলো নেক্সট হপ অ্যাড্রেস। তাহলে আমি বুঝবো কেন যে এটা কোন টাইপের অ্যাড্রেস? এখন দেখো নেক্সট হপ অ্যাড্রেসটা কি। এটা হলো আমার এ ডিভাইস, আমি এ থেকে মনে করো ডি ডিভাইসে ডেটা পাস করতে চাই। তো এই বি সি এগুলো হলো আমার ইন্টারনাল নোড বা ইন্টারনাল এন্টিটি। ধরো আমার এ হলো একটা পিসি, ডি হলো একটা পিসি, ওকে। তাহলে আর এই মাঝের এগুলো হলো আমার রাউটার, মানে আমি জাস্ট এক্সাম্পল দিচ্ছি। তাহলে এই এ পিসি থেকে যদি আমি ডি পিসি তে ডেটা সেন্ড করতে চাই, তাহলে আমার এটা কোন পথে যাবে? এ থেকে বি তে যাবে, বি রাউটারটা তখন সি রাউটারকে দিবে এবং সি রাউটারের সাথে ডি পিসি কানেক্টেড, তারপরে সি রাউটার থেকে এটা ডি পিসি তে ডেটাটা আসবে। তাহলে আমার এই ডেটাটা সেন্ড করার জন্য এ এর ক্ষেত্রে নেক্সট হপটা কি হবে? নেক্সট হপ হবে বি, বি এর নেক্সট হপ হলো সি, এবং সি এর নেক্সট হপ হলো ডি, এবং এই ডিটাই হলো ফাইনাল অ্যাড্রেস। তো দেখো এ থেকে যখন বি তে আমি ডেটা পাঠাবো, তখন কিন্তু আমার বি কে বলে দেওয়া লাগবে যে বি হলো আমার নেক্সট হপ, এটা আমার ফাইনাল অ্যাড্রেস না। যদি বি নিজেকে ফাইনাল অ্যাড্রেস মনে করে তাহলে কি করবে? সে আর ডেটাটা সি কে পাস করবে না, তাই না? তার মানে আমি একটা অ্যাড্রেস দেখলেই সেটাকে আমার নেক্সট হপ অ্যাড্রেস না এটা ফাইনাল অ্যাড্রেস বা এটা অন্য কোনো টাইপের অ্যাড্রেস, এটা আমার জানা থাকা লাগবে। তো এটা হলো আমার যে কোনো একটা ডেটার মিনিং। তো এটা ডিফাইন করবে আমার সেমান্টিক্স সেকশন, ওকে। এবার টাইমিং এর ক্ষেত্রে আমার দুইটা জিনিস জানা লাগবে। একটা প্রোটোকল দুই টাইপের টাইমিং ডিফাইন করে এবং দুইটাই আমার জানা লাগবে। প্রথমটা হলো আমার ডেটাটা আমি কখন পাস করব। ফর এক্সাম্পল আমি এ থেকে ডি তে ডেটা পাস করতে চাই আমার এই যে বি রাউটারের মাধ্যমে, কারণ আমার এটা একটা লিনিয়ার পাথ। তো এখানে আমি বি রাউটার ছাড়া আমি ডাইরেক্ট সি তে পারতেছি না, কারণ এর সাথে সি এর কানেকশন নাই। কিন্তু বি রাউটারে একটা কন্ডিশন আছে যে এটা শুধু দুপুর 12টা থেকে বিকাল 6টা পর্যন্ত অন থাকে এই রাউটারটা। তাহলে আমাকে যদি আমি এ থেকে ডি তে ডেটা পাস করতে চাই, তাহলে আমাকে অবশ্যই, যেহেতু এটা বি রাউটারের উপর ডিপেন্ডেন্ট, তার মানে আমাকে অবশ্যই দুপুর 12টা থেকে বিকাল 6টার মধ্যে ডেটা পাস করা লাগবে, তাই না? তাহলে আমার একটা প্রোটোকল পুরা পাথটা চেক করে এটাও ডিফাইন করা লাগবে যে আমার এই লিংকটা কখন অ্যাক্টিভেট থাকবে, মানে আমি ডেটাটা কখন পাস করতে পারবো। আচ্ছা, এরপরে যে জিনিসটা আসতেছে সেটা হলো আমি আমার ডেটাটা কত ফাস্ট পাস করতে পারবো। এখানে একটা এক্সাম্পল দেখো, এটা হলো আমার একটা সার্ভার। ইউজুয়ালি সার্ভারের প্রসেসিং পাওয়ার অনেক বেশি থাকে, আর এটা হলো আমার একটা পিসি, ঠিক আছে? তো এই সার্ভার থেকে আমি পিসিতে ডেটা পাস করব। সার্ভার থেকে যখন পিসিতে ডেটা পাস করব, তখন এই ডাটা তো পিসিকে প্রসেস করা লাগবে। প্রসেসিংটা কিরকম হইতে পারে? যেমন ধরো এই ডাটাটা হলো আমার এনক্রিপ্ট করা আছে, সেটাকে ডিক্রিপ্ট করা লাগতে পারে, বা অন্য আরো টাইপের প্রসেস করা লাগতে পারে। ফর এক্সাম্পল ধরো ভিডিও এবং অডিও ডাটা একসাথে আসতেছে, সেগুলোকে বাইন্ড করা লাগতেছে, এই টাইপের ডেটা প্রসেস করা লাগতে পারে পিসিতে, তাই না? এখন ধরো সার্ভার হলো 100 Mbps স্পিডে ডাটা পাস করতে পারে, কিন্তু আমার পিসিতে এত পাওয়ারফুল না। এই যে একটা প্রতি সেকেন্ডে 1 মেগাবাইট ডেটা হলো প্রসেস করতে পারে। তাহলে তুমি যদি সার্ভার থেকে প্রতি সেকেন্ডে 100 মেগাবাইট করে ডেটা পাঠাও, আমার পিসির প্রসেসিং পাওয়ার হলো 1 মেগাবাইট, তাহলে প্রতি সেকেন্ডে কি আমার ডেটা ওভারলোড হতে থাকবে না? এই 99 MB ডেটা জমা থাকবে না? তাহলে এই ট্রান্সমিশনটা শুরু করার আগে সার্ভারকে তো আমার জানাতে হবে যে আমার প্রসেসিং স্পিড এত, তুমি যদি এর থেকে জোরে স্পিডে আমাকে ডেটা পাঠাও, তাহলে আমি ডেটাটা প্রসেস করতে পারবো না, আমার ওভারলোড হবে। তাই এই কমিউনিকেশনটা স্টার্ট হওয়ার আগে আমার টাইমিংটা কি ডিফাইন করে দিবে যে আমার এই কমিউনিকেশনের ম্যাক্সিমাম স্পিড 1 Mbps এর থেকে বেশি হতে পারবে না। তো একটা প্রোটোকল হলো এই জিনিসগুলো ডিফাইন করে। এরপরে দেখবো আমার স্ট্যান্ডার্ড কোন জিনিসগুলো ডিফাইন করে। আমার স্ট্যান্ডার্ডস জিনিসটা হলো যে এই ডাটা কমিউনিকেশন সার্ভিস প্রোভাইড করে এরকম যে এন্টিটিগুলো আছে, যেমন ধরো ম্যানুফ্যাকচারার, আমার এই ডাটা কমিউনিকেশনসের জন্য যে টুলসগুলো লাগবে এগুলো ম্যানুফ্যাকচারার, ভেন্ডর, তারপরে হলো গভর্নমেন্ট অথরিটিস, আবার হলো অন্য সার্ভিস প্রোভাইডার। তো এদেরকে একটা গাইডলাইন দেয় হলো আমার স্ট্যান্ডার্ডসগুলো, ওকে। এটা হলো আমার স্ট্যান্ডার্ডসের কাজ, এই এন্টিটিগুলোকে বা এই সার্ভিস প্রোভাইডারগুলোকে একটা গাইডলাইন দেওয়া, ঠিক আছে? আচ্ছা, তো এখন স্ট্যান্ডার্ডস আমার দুই টাইপের হতে পারে, একটা হলো ডেফ্যাক্টো, একটা হলো ডে জুরে, ওকে। আচ্ছা, ডেফ্যাক্টো বলতে বোঝাচ্ছি আমরা হলো যে স্ট্যান্ডার্ডস গুলো বাই ফ্যাক্ট
বা বাই কনভেনশন আমার চলে আসতেছে। ইট ইজ নট অ্যাপ্রুভড বাই সাম অর্গানাইজড বডি। ফর এক্সাম্পল, যেমন ধরো আমার ওয়াইড স্প্রেড ইউজের কারণে একটা জিনিস মোটামুটি স্ট্যান্ডার্ড টাইপ হয়ে গেছে। যেমন আমাদের এখন ল্যাপটপে বা সব ল্যাপটপে বা সব জায়গাতে আমরা যত জায়গায় কিবোর্ড দেখি, ফোনে কিবোর্ড বা ল্যাপটপে কিবোর্ড, সব জায়গায় কি কোয়ালিটি কিবোর্ড থাকে না, মানে ফার্স্ট ইট বিগিনস উইথ QWERTY লাইক দিস। ওকে, তো এইটা হলো আমার কারেন্ট স্ট্যান্ডার্ড। কিন্তু তুমি যদি এটা কেউ মানে ফলো না করো এই স্ট্যান্ডার্ডটা, তাহলে কেউ তোমাকে সু করবে না। ফর এক্সাম্পল, যখন PS4 এ আমি ইউটিউব চালাই, অ্যাপ চালাই, তো PS4 এর ইউটিউব অ্যাপে তোমার যে কিবোর্ডটা থাকে ওটা হলো মানে স্টার্টস উইথ ABCD লাইক দিস, নট কোয়ালিটি কিবোর্ড। সো ওইটা আমার মানে দেখতে অনেক অকওয়ার্ড লাগে, ইউজ করতে অড লাগে, কিন্তু আমি তাদেরকে মানে লিগালি কোনো কিছু বলতে পারবো না, কারণ এটা কোনো অর্গানাইজড বডির দ্বারা অ্যাপ্রুভড স্ট্যান্ডার্ড না। বাট এটা একটা স্ট্যান্ডার্ড যেটা সবাই ফলো করে। কেন? কারণ ওয়াইড স্প্রেড ইউজের কারণে সবাই কোয়ালিটি কিবোর্ড ইউজ করে। এখন তুমি যদি এটা না করো তাহলে এটা অড দেখায় বা অনেকে আনকমফোর্টেবল ফিল করবে, এই কারণে এটা ইউজ করা হয়। আবার এমন হইতে পারে যে তোমার মার্কেট ডমিনেন্সের কারণে। এখন অ্যাপল বাদে তুমি যে ল্যাপটপে কেন, সেখানে কি উইন্ডোজ অপারেটিং সিস্টেম বাই ডিফল্ট ইনস্টল করা থাকে, লিনাক্স করা থাকে না। কারণ কি? এটা কি তোমাকে মানে উইন্ডোজের সাথে কি ওদের কোনো চুক্তি আছে বা এমন কিছু না, মানে এটা তোমার লিগালি কোনো স্ট্যান্ডার্ড না। বাট এটা বাই কনভেনশন এটা চলে আসতেছে। আমরা সবাই উইন্ডোজ ব্যবহার করি, তাই ল্যাপটপগুলোতে প্রি ইনস্টলড উইন্ডোজ থাকে। আবার ধরো তোমার নিউ একটা প্রোডাক্ট, এমন একটা প্রোডাক্ট তুমি বানালা যেটা তোমার মার্কেটে নাই বা একদম টোটালি নিউ, এটার ক্ষেত্রে তোমার কোনো বেঞ্চমার্ক নাই যে এটা ফলো করতে হবে, তাহলে এইটার স্ট্যান্ডার্ডগুলো কে তৈরি করবে? তুমি, অন্য কোনো অর্গানাইজেশন না। তাহলে এই ধরনের যে স্ট্যান্ডার্ডগুলো আছে এইগুলোকে আমরা বলতেছি ডেফ্যাক্ট স্ট্যান্ডার্ড অর বাই ফ্যাক্ট অর কনভেনশন, যেগুলো চলে আসতেছে। ক্লিয়ার? আচ্ছা, এরপরে যে স্ট্যান্ডার্ডগুলো, এটা হলো ডেজুর স্ট্যান্ডার্ড বা বাই ল অর রেগুলেশন। এগুলো হলো তোমার কোনো একটা অর্গানাইজেশন বা একটা কমিটি, মানে স্ট্যান্ডার্ড নির্ধারণ করার জন্য অনেক কমিটি থাকে, এইগুলো তারা অ্যাপ্রুভড, এগুলো তোমাকে ফলো করাই লাগবে। আদারওয়াইজ দে ক্যান টেক লিগ্যাল অ্যাকশনস, আই থিঙ্ক। ওকে, আচ্ছা, তো এখন এই যে স্ট্যান্ডার্ড যেগুলো আছে, এই স্ট্যান্ডার্ডগুলো তৈরি করার জন্য অনেক অর্গানাইজেশনগুলো আছে। এই অর্গানাইজেশনগুলোকে আমরা তিন ভাগে ভাগ করতে পারি। প্রথমটা হলো স্ট্যান্ডার্ডস ক্রিয়েশন কমিটি। তো এই স্ট্যান্ডার্ডস ক্রিয়েশন কমিটির মধ্যে আছে, দেখো আইএসও, এই আইএসও আমরা সবাই চিনি, ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর স্ট্যান্ডার্ডাইজেশন। ওকে, এটা হলো আইএসও। তারপরে আইটিইউ, তো আইটিইউ হলো ইন্টারন্যাশনাল টেলিকমিউনিকেশন ইউনিট। তো এই ইন্টারন্যাশনাল টেলিকমিউনিকেশন ইউনিট, এই অর্গানাইজেশনটার একটা সেক্টর আছে হলো টেলিকমিউনিকেশন স্ট্যান্ডার্ডস সেকশন। তো এই আইটিইউ এবং এটা এই সেকশনটা টেলিকমিউনিকেশন স্ট্যান্ডার্ডস সেকশন, তো এই পুরোটা হলো আইটিইউটি। এই আইটিইউটি আমার হলো ডাটা কমিউনিকেশনসের জন্য স্ট্যান্ডার্ড তৈরি করে। ওকে, আচ্ছা, তো এরপর আসতেছে এএনএসআই। তো এএনএসআই হলো আমেরিকান ন্যাশনাল স্ট্যান্ডার্ডস ইনস্টিটিউট। এটা এক নন গভর্নমেন্ট নন প্রফিট একটা অর্গানাইজেশন। ওকে, যেটা আমেরিকান সিটিজেনদের ওয়েলফেয়ার নিয়ে চিন্তা করে আর কি। ওকে, তাদের জন্য যেটা ভালো ডাটা কমিউনিকেশনের ক্ষেত্রে বা অন্য যে কোনো ক্ষেত্রে, তো এই স্ট্যান্ডার্ডগুলো তারা প্রোভাইড করে আর কি। এরপরে এটা আমরা সবাই চিনি, মানে ইঞ্জিনিয়ারিং যারা পড়তেছি এটা সবাই চিনি, IEEE, ইনস্টিটিউট অফ ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ার্স। ওকে, তো যেহেতু আমরা এই ডাটা কমিউনিকেশনটাকে আমাদের রেডিও ওয়েভের মাধ্যমে হচ্ছে বা ডাটা কমিউনিকেশনের যে ডিভাইসগুলো ব্যবহার করি সেটা সামহাউ রিলেটেড টু ট্রিপলি, দ্যাটস ওয়াই IEEE আমার ডাটা কমিউনিকেশনসের স্ট্যান্ডার্ডগুলো প্রোভাইড করে। আর ফাইনালি এটা হলো ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন, ইলেকট্রনিক্স ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশন। সো আমার এই ডিভাইসগুলো যেহেতু এই ইলেকট্রনিক্স ইন্ডাস্ট্রিতে তৈরি হচ্ছে, তাই এটাও আমার এই স্ট্যান্ডার্ড ক্রিয়েশন কমিটির একটা পার্ট। ওকে, আচ্ছা, এই গেল আমার স্ট্যান্ডার্ডস ক্রিয়েশন কমিটি। এবার এরপরে আরেকটা যে স্ট্যান্ডার্ডস অর্গানাইজেশন আছে সেটা হলো ফোরামস। ফোরামের দরকারটা হলো যে এই ডাটা কমিউনিকেশন সেক্টরে আমার টেকনোলজিগুলা খুব দ্রুত ইভলভ করে। তো এই ক্ষেত্রে দেখা যায় যে অনেক সময় এই স্ট্যান্ডার্ডস ক্রিয়েশন কমিটিগুলো কোপ আপ করতে পারে না, কারণ এই স্ট্যান্ডার্ডস একটা স্ট্যান্ডার্ড তোমাকে ক্রিয়েট করতে গেলে এটাকে অনেকগুলো ফেজের মধ্যে দিয়ে যাইতে হয়, যেটা আমরা এই যে ইন্টারনেট স্ট্যান্ডার্ডস পড়ার সময় দেখবো। তো এই ফেজগুলো দিয়ে টোটালি অ্যাপ্রুভ হইতে অনেক সময় লাগে। তো এই জন্য অনেক স্পেশাল ইন্টারেস্ট গ্রুপ তৈরি হয়েছে, যারা ধরো তোমার ইউনিভার্সিটি, তারপর হলো রিসার্চ ল্যাব, ইউজার, এদের সাথে তৈরি করে তোমার নতুন টেকনোলজিগুলোর জন্য একটা স্ট্যান্ডার্ড বা একটা বেঞ্চমার্ক তৈরি করে।
তো এইগুলা হলো তোমার এই যে স্ট্যান্ডার্ড অর্গানাইজেশনের একটা ফোরাম, মানে ফোরামগুলোর এই কাজটা করে। এরপরে আমার স্ট্যান্ডার্ডস অর্গানাইজেশনের যে পার্টটা আছে বা যারা স্ট্যান্ডার্ডস গুলা তৈরি করে, সেরকম একটা জিনিস হলো আমার রেগুলেটরি এজেন্সিস। প্রতিটা এই কমিউনিকেশন সেক্টরগুলা, মানে এই কমিউনিকেশন সেক্টরগুলা প্রত্যেকটা দেশের কোনো না কোনো অথরিটির সুপারভিশনে থাকে। যেমন ধরো এটা ইউএস এর ক্ষেত্রে এই যে ফেডারেল কমিউনিকেশনস কমিশন, ওকে, এইটার আন্ডারে সব কমিউনিকেশনস থাকে। সো তোমার যত ডাটা কমিউনিকেশন এটা অবশ্যই তোমার হলো এই এফসিসি, মানে ইউএস এর যত ডাটা কমিউনিকেশনস এটা অবশ্যই তোমার এফসিসি সুপারভিশনে থাকবে, ওকে। আবার যেমন ধরো যে কোনো কমার্স, ইন্টারন্যাশনাল হোক বা ইন্টারস্টেট, এটা কি, এটা এক টাইপের যে কোনো টাইপের কমার্স, এইটা কি এক টাইপের হলো কমিউনিকেশনস। তো এই জন্য ইন্টারস্টেট বা ইন্টারন্যাশনাল সব ধরনের কমার্সও আমার এফসিসি রেগুলেশনের আন্ডারে থাকবে, বুঝা গেছে? এই গেল হলো আমার স্ট্যান্ডার্ডস অর্গানাইজেশন। এবার আসি ইন্টারনেট স্ট্যান্ডার্ডস। ইন্টারনেট স্ট্যান্ডার্ডস গুলো হলো এগুলো তোমার সেট অফ স্ট্যান্ডার্ডস, যেগুলা তুমি যদি ইন্টারনেট ইউজ করো বা ইন্টারনেটের সাথে ইন্টারনেট নিয়ে কোনো কাজ করো, তাহলে এই স্পেসিফিক রেগুলেশনস গুলা অবশ্যই, বা স্পেসিফিক রেগুলেশনস বা প্রসিডিউর এগুলো তোমাকে ফলো করা লাগবে। তুমি যদি ইন্টারনেট নিয়ে কোনো টাইপের কাজ করো, তাহলে তোমাকে ইন্টারনেট স্ট্যান্ডার্ডস বা এই ইন্টারনেট স্ট্যান্ডার্ডস বলতে বোঝায় কিছু স্পেসিফিক রেগুলেশন বা প্রসিডিউর, এইগুলো তোমাকে ফলো করা লাগবে। তো একটা নর্মাল স্পেসিফিকেশন বা একটা প্রসিডিউরকে ইন্টারনেট স্ট্যান্ডার্ডসে কনভার্ট হওয়ার জন্য কিছু স্টেপ পার করা লাগে। ধরো আমি ইন্টারনেটে কমিউনিকেশনের জন্য একটা নতুন স্পেসিফিকেশন দিলাম, তো এইটা নতুন ইন্টারনেট স্পেসিফিকেশন দেওয়ার সাথে সাথেই এটা ইন্টারনেট স্ট্যান্ডার্ডস হয়ে যায় না, যে যেটা সবাইকে ফলো করা লাগবে। আমি একটা ধরো আমি এই রিলেটেড কাজ করি, আমি মনে করি যে এই স্পেসিফিকেশনটা যদি মেনটেন করে ইন্টারনেট কমিউনিকেশনের সময়, তাহলে আমার কোথাও ইমপ্রুভ হবে, কোন একটা ইমপ্রুভমেন্ট আমরা দেখতে পাবো কমিউনিকেশনে। তাহলে আমি এই স্পেসিফিকেশন বা প্রসিডিউরটা একটা ইন্টারনেট ড্রাফট হিসাবে সাবমিট করব। ইন্টারনেট অথরিটির কাছে আমি এটাকে একটা ইন্টারনেট ড্রাফট হিসাবে সাবমিট করব। একটা ইন্টারনেট ড্রাফট অফিসিয়াল কিছু না, এটার একটা ভ্যালিডিটি থাকে 6 মান্থস, ওকে। তো এই 6 মান্থের মধ্যে তোমার হলো এটা যদি ইন্টারনেট অথরিটির কাছ থেকে রিকমেন্ডেশন পাইলে এই ইন্টারনেট ড্রাফটটা তোমার হলো রিকোয়েস্ট ফর কমেন্ট বা আরএফসি তে কনভার্ট হয়। প্রতিটা আরএফসির একটা অ্যাসাইনড আইডি থাকে এবং রিকোয়ারমেন্ট লেভেল থাকে। এই রিকোয়ারমেন্ট লেভেলটা এরকম হইতে পারে যে ইট মাস্ট বি ফলোড, ইট শুড বি ফলোড, অর ইট শুড নট বি ফলোড, অর ইট মাস্ট নট বি ফলোড, এরকম একটা রিকোয়ারমেন্ট লেভেল থাকে আরএফসির। তখন এটা ইন্টারেস্টেড পার্টি, যে যারা এই ইন্টারনেট সেক্টরে কাজ করতেছে তাদের কাছে অ্যাভেলেবল হয়। তখন এই রিকোয়ারমেন্ট লেভেলটা দেখে তারা ঠিক করে যে আচ্ছা এই আরএফসিটা আমি ফলো করব কি না। এভাবে একটা আইডিয়া বা একটা প্রসিডিউর বা স্পেসিফিকেশন অনেকগুলো স্টেপ পার হয়ে ইন্টারনেট স্ট্যান্ডার্ডসে আসে। এই হলো আমার প্রোটোকলস আর স্ট্যান্ডার্ডসের বেসিক। কাকে বলে বা কি কাজ করে এটা আমরা কোনো স্পেসিফিক প্রোটোকল বা স্ট্যান্ডার্ড নিয়ে পড়িনি।